কেন ভাইয়া, তুমি তো পছন্দ করো। ইচ্ছে নেই ভাইয়া। ইরফান শুনল সুমিষ্ট কম্পিত স্বর, দু চোখ বুজে শ্বাস নেয়, লম্বা একটা শ্বাস। ইহান বলল, আচ্ছা আমি যাই। হ্যাঁ ভাইয়া শুনুন। সেকেন্ড যেতে ইহানকে ডেকে উঠল সে। পা থামল ইহানের। প্রেরণাও মনোযোগী হলো। প্রণমী বলল, ওনার কি অনেক বছরের জেল হবে? ইরফানের মুখটাতে সারাদিনটা পর এতক্ষণে ছেয়ে যায় ঘুটঘুটে নিকশ কালো অন্ধকার। পা মাথা অসহায় বোধ করলো আচানক। বড় বড় শ্বাস ফেলে সে। ভাইয়া। হ্যাঁ প্রণমী, সময় নিচ্ছে প্রণমীয় ছটফটানি দেখে ইহান এগিয়ে যায়। কিছু বলতে চাও? বলতে চাও বলো। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে প্রণমীর। হাত দিয়ে আলগোছে মুছে নিয়ে বলল, কনফেশন দিতে চাই। ওনাকে তো সামনাসামনি বলতে সুযোগ পাবো না। আসলে ওই দিন ভুল ভেবে আমি ভেবেছি ওটা উনি। একই পারফিউমের ঘ্রাণ। কলে ভাইয়াকে বলেছি ওনার কথা। ভাইয়া এলো, ওনাকে মারলো। আসলে আসলে প্রণমীর কথা এলোমেলো কণ্ঠে অসহ্যকর কিছু এসে গেড়ে বসেছে, বলতে দিচ্ছে না তাকে। ইহান প্রেরণা একে অপরের দিকে তাকায়। তারপর ইহান প্রণমীকে বলে, শান্ত হও, তোমার কোনো দোষ নেই প্রণমী, ভুল হতেই পারে, আমরা সবাই ভুল করি। উনি এসেছিল তালাক দেবে আমায়, সেটা জানাতে। আমার তরফ থেকে শুক্রিয়া বলে দেবেন। শুক্রিয়া যে উনি এসেছিলেন, আমায় বাঁচিয়েছিলেন। বলেই ঝরঝর করে কেঁদে দিল প্রণমী। প্রেরণা আগলায় বোনকে, আপুকে জড়িয়ে ধরে কাঁদে সে। যেমন হোক লোকটা তাকে ঘিরে প্রণমীর অনুভূতির প্রশ্নবিদ্ধই থাকুক না কেন, তবুও তো উনি এসেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। একসময় যে এসেছিলেন হিংস্রতা নিয়ে, তার সেই হাত দুটোই সেদিন নিদারুণ স্বচ্ছতায় ঢেকেছিল প্রণমীর লজ্জা। দুটো হাতের মধ্যে বিস্তর ফারাক। তাকে ভুল বুঝেছে অবচেতন মনে। এই গ্লানি নিয়ে প্রণমী থাকতে পারছিল না। ইহানের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল। নম্র কণ্ঠে বলল, যাকে ঘিরে তোমার এই কনফিউশন তুমি তাকেই বলো, যদি দেখা হয় কথা হয় হাসি। প্রেরণাকে বলে বেরিয়ে যায় ইহান। ফোনটাকে শক্ত করে হাতে ধরে রেখেছে। ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা চুপচাপ শুধু শ্বাস ফেলছিল। কলটা কেটে ফোনটা দিয়ে দেয় কনস্টেবলকে। বসে পড়ে থাকে নিষ্প্রভ হয়ে দীর্ঘ সময়। যোজন যোজন দূরে থাকা মেয়েটিকে মনে মনেই বলে, তুমি এমনভাবে আমার কথা জানতে চাও, আমি চাইনি, কখনো চাইনি। ঘুমিয়ে পড়তে হবে দ্রুত। আগামীকাল ছুটতে হবে কোর্টের চত্বরে। অবশ্য ঘুম তো আসবে না, শুধু চেষ্টা করে যাবে। দোতলায় উঠতে উঠতে ইয়াসার মির্জার নাম্বার একটা কল এলো, অচেনা নাম্বার। ঘড়ির দিকে তাকায় সামিন। রাত 2টো প্রায়। হসপিটাল থেকে ফিরে সবাই যে যার ঘরে দৌড় লাগিয়েছে। কলটা রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে অচেনা কোনো কণ্ঠস্বর ভেসে এলো। সালাম আলাইকুম মির্জা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চিনবেন না, বহু পুরনো শুভাকাঙ্ক্ষী। ফোন দিয়েছি একটা কথা জানতে। কি কথা? আচ্ছা বলেন তো, দেশের অর্ধেক রং তামাশা খবর কেন আপনাদের বাড়ি থেকে হয়? মানে? মানে আর কি, আপনাদের বাড়িটাই সিনেমা। আর আপনার পরিবারের লোকজন কখনো আপনার মেয়ে আপনার জামাইয়ের কটেজ উড়িয়ে দেয় আগুন লাগিয়ে, কখনো আপনার জামাই ট্রান্সফার খায় বিনা দোষে, আবার বান্দারবান গিয়া নেতার সাথে ঝামেলা বাঁধিয়ে রোজ খবরে আসে, আবার কখনো আপনাদের বাড়ির ছেলে মেয়ে তুলে আনে, রিহাব চায়, আবার যায় জেলে। মানে কি আর বলবো। চুপচাপ শুনল সামিন। মেজাজ উচাতে ইচ্ছা করছে না তার। শীতল গলায় জবাব দিলেন, আপনি যেই হন, আমাদের বাড়ির খোঁজখবর রাখার পাশাপাশি এই বর্ষার দুদিনে 2টো করে গাছ লাগাবেন। আমাদের দুর্দিন কেটে যাবে, আপনার আনন্দ ফুরিয়ে যাবে, তবে গাছগুলো থেকে যাবে। ধন্যবাদ। কল কেটে সামিন ফোঁস করে শ্বাস ছাড়ে। এই দুর্দিনে শত্রুরা চরম খুশি। উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে কল করছে সকাল থেকে। ইসির ঘরের বাতি জ্বলছিল তখনও। ভেতর থেকে মেয়েটার গলার আওয়াজ আসছে। সামিন কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে ওকে ডাকলো। মুইনের কল কেটে ইসি বেরিয়ে আসতে একটা ধাক্কার মতো খায় সামিন। বহুদিন পর দেখা মেয়েটার সাথে, মেয়েটা যে সবসময় তার চোখের সামনে থাকতো। আসার পর থেকে কথা হয়নি তোমার সাথে আম্মা। মইনের কি অবস্থা? পাপাও দুঃখ প্রকাশ করছে আসতে পারিনি বলে। আমরা বুঝি ও কি ওখানে কারোর সাথে ঝামেলা করেছে? পাপাও তো নিজের কাজ করছে। হাঁফ ছাড়ল সামিন। একসময় অসীম সাহস তার বুকেও ছিল, যখন সে মুইনের বয়সী ছিল। ওকে দোষ দিয়ে লাভ নেই। আর কিছু বলবে পাপা? সামিন মেয়ের মুখ পানে চেয়ে থাকে। মিনিট খানেক পর পর মাথা নাড়ায়। ইসি চলে যাওয়ার পরে ওর ঘরের দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সামিন। বিয়ে দিলে মেয়েগুলোর সাথে দূরত্ব বেড়ে যায় বাবাদের। এভাবে মেয়েকে হঠাৎ দেখে বুকে জড়িয়ে একটু আদর করাতেও যে অস্বস্তির সংকোচ হবে বুঝতে পারেনি। ভীষণ বেদনাদায়ক এই বাস্তবতা। ইরফান মির্জার কেসে শুনানির প্রথম দিন।
কোর্টের বাইরে বিশাল মিছিল ঠেলে গাড়িগুলো এগুতে পারছিল না। ডিফেন্স প্রসিকিউটর উজ্জ্বল মাহমুদকে নেমে যেতে হলো গেটের সামনে। এই সুযোগটাই লুফে নিল লোকাল সাংবাদিকরা। তাকে পাকড়াও করে জানতে চাইল যে আপনি কেসটা হাতে নিয়ে কি মনে করছেন। উজ্জ্বল জবাব না দিয়ে এগুতে লাগলো। সে কি মনে করছে? সে তো জ্যোতিষী নয়, সে পরিশ্রমে বিশ্বাসী, চেষ্টা করবে সর্বোচ্চ। তরুণ এই উকিল এক তুলিতে কেস জিতে যায়। সে কি করে এমন একটা কেস হাতে নিল যেখানে আসামিকে ছাড়ানোর কোনো সুযোগ নেই? এটা বেশ অবাক করার বিষয়। ওদের কৌতূহল নিয়ে মাথা না ঘামিয়ে কোর্টের 22 গজ এরিয়ায় চলে যায় উজ্জ্বল। প্রসিকিউশন টিমের কাছে জানতে চায় সবকিছু তৈরি কিনা। শুনানির শুরুতেই আদালতে উজ্জ্বল মাহমুদ পেশ করে কিছু কাগজপত্র, যেগুলো ল্যাব থেকে এসেছে। দুজন জজ কাগজগুলো দেখলেন, জানতে চাইলেন কেসের সাথে কাগজগুলোর সম্পৃক্ততা ঠিক কি। ওগুলো এই কেসের অন্যতম প্রধান সাক্ষী ডিএনএ রিপোর্ট, যার স্যাম্পল আমরা রাফিদ খানের নখ থেকে সংগ্রহ করেছি, যার বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আক্রমণের সময় ভিকটিমের হাতের নখ বসেছিল সে। ইরফান গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়েছিল শুধু। শুনানি শুরু হবার সাথে সাথে সে স্বীকার করে নিয়েছে তার দোষ। উজ্জ্বল মাহমুদ চেষ্টা করছে কেসটাকে খানিকটা ঢিলে করতে। মির্জা বাড়ির লোকজন বিরস মুখে বসে আছে। আদালত কক্ষে এত রাজ্যের মানুষের চাপে গুমোট হয়ে উঠেছে। জজরা কাগজপত্র দেখতে এবং দুপক্ষের উকিলের সাথে নিচু গলায় কিছু একটা আলাপ করতে ব্যস্ত। ইনশিরার গা গোলাচ্ছে গুমোট পরিবেশে। এত লোকের চাপাচাপি গুঞ্জন আর গা গোলানো নানা রকমের পারফিউমের ঘ্রাণে হঠাৎ বমিভাব হতেই ইলহান মির্জা ওকে ধরে ফেললেন। আম্মা ঠিক আছিস? কপালে হাত চেপে রেখেছে ইনশিরা। জানি না মেজো বাবা, গা গুলোচ্ছে এই গরমে। কত করে বললাম আসিস না, বাড়িতে যাবি। ইনশিরা মাথা নেড়ে ভাইয়ের দিকে তাকায়, যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ভাইকে ফেলে সে যাবে না এখান থেকে। খানিক বাদে নিজের প্রসিকিউশন টিমের সাথে আলোচনা শেষে উজ্জ্বল মাহমুদ সিনিয়র ও জুনিয়র জজকে বলল, আমি বায়নের জন্য মিসেস প্রামিকে আনতে চাচ্ছি, আপনি অনুমতি দিন। মুহূর্তে হাসফাস করে ওঠে ইরফান। সবাইকে ঘাড় ঘুরিয়ে সম্মুখ সারিতে বসে থাকা পরিবারের দিকে তাকায়। কিছু পল হতভম্ব হয়ে সবাইকে দেখে, আর ধৈর্য ধারণ করতে পারল না। উজ্জ্বলের উপরই চেঁচিয়ে উঠল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ওকে কেন আনলেন এই পরিবেশে? কারণ সে সাক্ষ্য দিবে। সাক্ষ্য ফর হোয়াট? আর ইউ ইনসেইন? মেয়েটা অসুস্থ। সামান্য হাসলো উজ্জ্বল। বলল, উনি সুস্থ। উনি ওনার ভাইয়ের সাথে আদালতের চার্জে উপস্থিত আছেন, আমরা ডাকলে আসবে। দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় ইরফান। ভীষণ ক্রোধে ফাটছিল সে। কি জিজ্ঞেস করবেন ওকে? হোয়াট ননসেন্স ইজ দিস? উজ্জ্বল এবার হতাশ। এমন পাগল হলে তো কেস ঢিলে করা যাবে না, এটা পাগলেও বুঝে। তবে ইরফান মির্জাকে স্টাডি করে বুঝেছে সে গত রাতে এ পাগলের থেকে কম নয়। সিনিয়র জজ ইরফানকে ধমকালেন, ইউ প্লিজ বিহেভ ইয়োরসেলফ। তখন সরকারি উকিল ফোরন কাটেন। দেখলেন কি লর্ড, নিজের প্রসিকিউটরের সাথে এর আচরণ কিরকম? ইরফান থামল। Go to hell with your আচরণ and stop this nonsense. ও অসুস্থ। ও বলবে ওর সাথে কি হয়েছিল, বর্ণনা করবে। শুনতে চাই না আমি, শোনার দরকার নেই আমাদেরও। আমি আমার দোষ স্বীকার করেছি, শাস্তি জরিমানা যা দেওয়ার দিন। ওনার আগে কাঁপছে শক্তপোক্ত শরীর, কঠিন চোয়াল। পাপা বড় বাবাকে এমন একটা বোধহীন উকিল ঠিক করার জন্য কিছু বললো না। চেঁচালো ইহানের উপর। কেমন কমন সেন্স নেই উকিল ধরেছো তোমরা, সবাই বোধ হারিয়েছো। হেসে উঠে উজ্জ্বল মাহমুদ। স্বভাবত ভীষণ ঠান্ডা মাথার মানুষ সে। ঠান্ডা গলায় কনস্টেবলকে বলল, মিস প্রমিকে ডেকে আনুন 102 নং কক্ষ থেকে। কাঠগড়ায় রেলিং ধরে চেঁচিয়ে উঠে ইরফান, ওকে যে উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করেছেন না, আপনি আমার হাতে এখানে মার খাবেন, কসম। এবারও জবাবে হাসে উজ্জ্বল। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ও যদি কাঁদে না, এখানে তামাশা করার জন্য আপনার পুরো টিমকে পিটাবো আমি, মাইন্ডেড। আদালতে উপস্থিত আমজনতা হাসতে থাকে। আসামি নিজের উকিলের উপর খেপেছে তাই সামিন চেঁচিয়ে ওঠে, ইরফান বিহেভ ইয়োরসেলফ। ইলহাম ইসমাম তাকিয়ে থাকে হতাশ দৃষ্টিতে। এই ছেলে এত অবুঝ কেন? আদালত দেখছে উজ্জ্বল মাহমুদের ধৈর্য, যে কিনা নিজেই মক্কেলের ক্রোধের শিকার। হেসে ইরফানকে বলছে, ইরফান মির্জা, দেবাশিস জেনে গিয়েছে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। এখন আপাতত এত জাহির করবার প্রয়োজন নেই। এই আদালতে আল্লাহ চাইলে ভবিষ্যতে পাবেন। আপাতত আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কথাটা শুনে আবারও হেসে উঠে আমজনতা। ইরফান রাগী চোখে তাকিয়ে থাকে উজ্জ্বলের দিকে। এরই মাঝে কক্ষের দরজায় কনস্টেবলের পিছু পিছু এসে দাঁড়ায় প্রণমী। প্রীতমের হাত ধরে আছে সে। কক্ষের গুঞ্জন কমে আসে। সকলে ঘাড় ঘুরিয়ে দেখে মেয়েটাকে। ইরফানের চঞ্চল এলোমেলো দৃষ্টি এতক্ষণে গিয়ে স্থির হয় তার অ্যাক্সিডেন্টাল বউয়ের মুখ বিবরে। নিমিষেই বুকটা তীব্র দহনে পুড়ে যেতে চাইল। যখন ওর দৃষ্টি নামলো প্রণমীর ব্যান্ডেজ করা আঙ্গুলে, মনে পড়ে গেল সেদিন কতটা উন্মাদনা ছিল মেয়েটার মধ্যে। ওকে জড়িয়ে ধরে দমিয়ে রাখতে পারছিল না।
জিদ্দি প্রণমী ছটফট করছিল। আমাকে ছাড়ুন তো। ওকে থামাতে গিয়ে প্রীতম এসে এক চড় মারতে মেয়েটা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল ইরফানের বুকে। সেই দেখেছিল আর এই দেখছে। এখন কোনো উন্মাদনা নেই, কেমন শান্ত নদীর মতো। এক সমুদ্র স্নিগ্ধতা এসে জড়ো হয়েছে ওই গোল মুখে। গায়ে একটা সাদা রঙের চুড়িদার সেট। প্রীতমের হাত ধরে চুপচাপ গিয়ে দাঁড়ালো সম্মুখে। একেবারে চুপচাপ, চেহারায় নেই কোনো ভাব। ইরফান অনিমেষ চেয়ে রইল তার বিরক্তিবতীর মুখ পানে। উজ্জ্বল মাহমুদ তৎপর হলো। আপনার নাম প্রমি? জি। ঠান্ডা স্বর প্রণমীর গলায়, কাঁপছিল না মোটেও। আপনাকে আপনাকে এখন কি জন্য আনা হয়েছে জানেন? মৃদু শ্বাস ফেলল প্রণব। যা জানতে চান প্রশ্ন করুন। মেয়েটি অন্ধ। সম্মুখে দেখে ওখানে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় গুঞ্জন কেসের ফলাফল নিয়ে। ঠিক এটাই উজ্জ্বল চায়। তার ভাষায় সিম্প্যাথি ইজ এভরিথিং। হাসি মুখে সে প্রণমীকে বলে, যা জানতে চাইবো তা বলবেন। সত্যি বলবেন নাকি মিথ্যা বলবেন? সত্যি বলবো। আবার নিজের স্বামীকে বাঁচাতে মিথ্যা বানিয়ে বানিয়ে বলবেন না তো? মজা করল উজ্জ্বল। আচমকায় চমকে ওঠে প্রণমী। এতক্ষণের নির্লিপ্ততা সরে গিয়ে অস্বস্তি এসে ভর করল সুশ্রী মুখটাতে। থেমে গেল কক্ষের গুঞ্জন। প্রণমী হাঁসফাঁস করে উঠে বলল, প্রথমত উনি আমার স্বামী নন। দ্বিতীয়ত আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমি জানি না কোনো মেয়ে এসব নিয়ে মিথ্যাচার করতে পারে কিনা। মানুষগুলো ভীষণ কৌতূহলী হয়ে একে দেখছে। ইরফানের দৃষ্টি সরলই না মেয়েটার মুখ থেকে। উজ্জ্বল হাসলেন। উনি আপনার স্বামী না, কিন্তু এই কাগজে তো বলছে না। নিউ মার্কেটে কাজী অফিস থেকে সংগ্রহ করেছি। বিয়ের রেজিস্টার করা হয়েছে গত মাসে। মির্জাবাড়ির মানুষগুলোর মুখ থমথমে। ইসির হঠাৎ মাথা ঘুরে। ইহান উদ্বিগ্ন ভীষণ। কিরে? কিছু না, শুনতে দাও। ফিসফিসিয়ে বলে ইনশিরা। উজ্জ্বলের কথায় প্রণমী আইঢাই করে উঠল। কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলল, আসলে আমাদের তালাকের কথা চলছে। ও আই সি। যাই হোক, কৌতূহলী হয়ে জানতে চাইলাম, মাফ করবেন মিলট। এবার তো প্রমি বলুন সেদিনের কাহিনী, আমরা সবাই শুনতে চাচ্ছি। ইরফান দুপাশে মাথা নাড়ে। কেমন কাঁপছিল ওর গলা। ও ভয় পাচ্ছে। প্রণো, ইটস ওকে, ডোন্ট গিভ অ্যাটেনশন টু হিম। ওই লোকটার মৃদুস্বর কানে যেতে প্রণমী কাঁপল। এই কাঁপন এক অজানা অস্বস্তি, দুর্বোধ্য প্রণমীর কাছে। তবে সে শুনল না ইরফানের কথা। ভীষণ নিরুদ্বেগ তার কণ্ঠস্বর। গোটা ঘরময় পায়চারি করছে সেহা। দুশ্চিন্তায় শরীর কাঁপছে সবেগে, কিন্তু সে যেতে পারছে না। মামারা আর বড় দাদান গিয়েছে কোর্টে। সে যেতে চেয়েছিল, মামারা রাজি হয়নি। মামিদেরও যেতে বারণ করে দিয়েছে। তবে ইসি আপু গিয়েছে। এখন কাউকে কল করা যাবে না। তাই কল করলো না সেহা। অন্যার কোন কসলাতে কসলাতে ছুটছে ঘরময়। তসবির মতো পাঠ করছে, যাই হোক, শুধু মানুষটার ভালো হোক, সবসময় ভালো হোক। ওর চটফটানি থামিয়ে হঠাৎ কল আসে ইহানের। সেহার হাত কাঁপছে। কোনো মতে কলটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ইহান বলল, একটু কোর্টে আয়। ওখানে কি অবস্থা দাদান? বিরতি দিয়েছে জোশ। নিজের মধ্যে আলোচনা করেছে, পাবলিক ঝামেলা করছে বাইরে। তুই আয়। ইসির শরীরটা ভালো নেই, ওকে নিয়ে যা। আমার কেউ মনে হয় না বিকেলের আগে যেতে পারবো। প্রণমী বয়ান দিয়েছে। আয়। সেহা দেরি করলো না। ছুটে গিয়ে ঘর থেকে পার্সটা নিয়ে বেরিয়ে পড়লো। মামিরা পেছন থেকে ডাকলেও শুনল না। আদালত চত্বরে মানুষ উপচে পড়ছে। সবই প্রতিবন্ধী স্টুডেন্ট। মিছিল তুলছে। এই বিচার অন্যায্য। পুলিশ বহুত সংবেদনশীলতার সহিত সামলাচ্ছে তাদের। ভিড় ঠেলে সেহা এগিয়ে গেল চত্বরের ভেতরে। এখানটা বেশ নিরিবিলি। ওখানেই দাঁড়ায় সে। বড় দাদান দাঁড়াতে বলেছে এখানটায়। হঠাৎ ফোনটা বেজে উঠতে দেখলো শান্ত কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শান্ত বলল, খবর কি? বাবা বড় দাদান বলেছে এখন বিরতি দিয়েছে। জজ দুপুর 1:30টায় শুরু হবে শুনানি। ও। একটু থেমে আমতা আমতা করছিল শান্ত। মেয়ে তার প্রতি খেপে যাবে, তবুও বড় সাহস সঞ্চয় করে বলল, আম্মু, আজ বিকেলে পাত্রের মা হয়তো তোমাকে কল করবে। 2 মিনিটের জন্য একটু কথা বলে নিও। ভীষণ আশ্চর্য হয় সেহা। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে, বাবা রাগী মির্জার এই সময়ে তুমি এসব বলছো? তুমি কাল দেখে গেলে সব? হুট করে কল কেটে দিল সেহা। তার গা কাঁপছে রীতিমতো বাবার উপর রাগে। রোজ রোজ অসুস্থ হয় বাবা। হঠাৎ চেয়েছে মেয়ের বিয়ে দিতে। মামাদের সাথে আলোচনা করে পাত্রও দেখছে। কোনো কিছুতেই তো আপত্তি করেনি সেহা। বাবা মামাদের উপর কোনো কথা সে বলবেই না। যেহেতু তার ইচ্ছেকেই আল্লাহ মানলেন না, তাই সেহা চায় অন্তত বড়রা খুশি থাকুক। তারা হ্যাপি থাকলে সে হ্যাপি। তাই বলে এই পরিস্থিতিতে মাথা ভর্তি এর রাগী মির্জার জন্য দুশ্চিন্তা নিয়ে পাত্রের মায়ের সাথে আলাপ পারতে হবে? কখনোই না। এটা বাবা কি করে বলল? বিরতি 30 মিনিটের জন্য। ইরফান আবারও তখন পুলিশ হেফাজতে। এদিকে ওর বাড়ির লোকজন কেউ মুখে দেয়নি কিছু। তারা নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিমে বসে আছে। উজ্জ্বল মাহমুদ সেখানটায় যেতেই সামিন তাড়াহুড়ো গলায় বলল, বাবা, আমাদের ছেলেটা পাগল।
ও তোমাকে যা বলেছে রাগ রেখো না প্লিজ। নির্মল হাসলো উজ্জ্বল। আঙ্কেল ট্রাস্ট মি, আমরা কখনোই রাগ উঠতে পারি না। এইটা আমার একটা অসুখ, আপনারা কে দুশ্চিন্তা করবেন না। ভাই দেবে ইহান তাজা মির্জা কোথায়? আমার মেয়ে অসুস্থ হয়েছে হঠাৎ, ওকে গেটের বাইরে গাড়িতে তুলে দিতে গিয়েছে। আশেপাশে তাকায় উজ্জ্বল। দূরে প্রণমী নির্বিকার চিত্তে বসে আছে, তার দুপাশে প্রীতম এবং ইসমাম। ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে উজ্জ্বল সামিনকে বলল, শি স্ট্রং, আল্লাহ ব্লেস ইউ। সামিন আর ইলহাম জবাব দেয় না। উজ্জ্বল বলে, চা খাবেন আপনারা? আঙ্কেল, আমি ঘন্টায় ঘন্টায় চা খাই, নয়তো মাথা ঠিক থাকে না। ছেলের জন্য দুশ্চিন্তা নিয়ে চা খেতে চাইল না ইলহাম। সামিন। উজ্জ্বল বলল, ঠিক আছে, আমি খাই গিয়ে। আদালত প্রাঙ্গণের ভেতরে ছোট অনুমোদিত চায়ের দোকান থেকে কাপটা নিয়ে দূরে চলে যায় উজ্জ্বল। গেটের বাইরে বেশ শোরগোল, বাচ্চা বয়সী মেয়েদের মিছিল। দৃষ্টি মেলে সেদিকে দেখে হাসে সে স্মিত। মনের মধ্যে কেসটা নিয়ে আশাবাদী সে। এই কেসটা হাতে নিয়েছে নির্দ্বিধায়, ভীষণ কৌতূহলী হয়ে। কেসটার শেষ পর্যন্ত পরিশ্রম করবে সে। চা শেষ হতে না হতে উজ্জ্বল মাহমুদের ফোন বেজে ওঠে। কেয়ারটেকারের নাম্বার থেকে কল আসছে বাড়ির। নিশ্চয়ই তার দাদু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তাই। একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল। বাবা মা মরা এতিম উজ্জ্বলকে ছোটবেলায় থেকে ঠিক যতটা আদরে বড় করেছে দাদু, এই বৃদ্ধ বয়সে উজ্জ্বলকে জ্বালাতন করে তার দ্বিগুণ পুষিয়ে নিচ্ছে। কল রিসিভ করতে ওপাশ থেকে প্রাক্তন ব্যারিস্টার নিজাম মাহমুদ বলে উঠলেন, কই তুই আহম্মক? আছি কোর্টে। তুমি খেয়েছ? না, তুই আয়। সময় হবে না দাদু। তা কেন হবে? বাল নিয়ে পড়লি বারণ করলাম, তাও এখন খুনি সন্ত্রাসীদের হয়ে কেস লড়িস? দাদু, এক সময় তুমিও এটা করতে, ভুলো না। হেসে উঠে নিজাম মাহমুদ। উজ্জ্বল বলে, রাখছি, সন্ধ্যায় থাকছি। বিরতির সময় শেষ। দাদুর সাথে কথা বলতে বলতে দ্রুত যখন এগিয়ে যাচ্ছিল উজ্জ্বল, অন্য মনস্কতায় ক্লার্ক অফিসের পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে হঠাৎ ধাক্কা লাগে। অতটা খেয়াল করেনি উজ্জ্বল। মনোযোগ ছিল দাদু ওষুধ খেয়েছে কিনা এই প্রশ্নে। যেতে যেতেই ছোট করে সরি বলে। তারপর ঠিক 5 কদম পেছনে থেকে মিহি কিশোরী সুলভ কণ্ঠের ধমকে পা থামে তার। চোখের মাথা খেয়েছিস? উজ্জ্বল চকিতে ঘুরে তাকায়। এতটা সে খেয়াল করেনি। সে ভেবেছে কোনো ছেলের সাথে ধাক্কা লেগেছে হয়তো। সে হাত তাকিয়ে আছে তার সামনে ধবধবে সাদা শার্ট ফর্মাল প্যান্ট পরা যুবক ছেলেটির মুখের দিকে। মেজাজ তো বাবা গরম করেই রেখেছে, তারপর আবার দাদান কল ধরছে না। ইনশিরা আপুকে নিয়ে কোথায় আছে বোঝা যাচ্ছে না। আশেপাশে বুড়ো কাকাদের মতো লোকরা যেতে যেতে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এখন আবার এই উটকো লোক। রাস্তা 5.5 ফিটের, তবুও সেহার গায়ে ধাক্কা লাগিয়ে যেতেই হলো। ধাক্কায় চশমা পড়েছে ছিটকে, তুলে নিয়ে চোখে লাগিয়ে কটমট করে তাকিয়ে আছে সে। অস্বস্তি পা মাথা ছেয়ে গেল উজ্জ্বলের। ফেসেছে সে, বুঝে গেল। মৃদু শ্বাস ফেলে এগিয়ে এসে বলল, স্যার, আমি খেয়াল করিনি। রাগ উপচে পড়ছে দু চোখের কোটর থেকে মেয়েটার। উজ্জ্বল ঘাবড়ে গিয়েও শান্ত থাকলো। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে বিষয়টিকে। মেয়েটা খুবই বিব্রত হয়েছে হয়তো। সে নম্র স্বরেই বলল, মনোযোগ ফোনে ছিল আমার। আচমকা নিজের শান্ত স্বভাব থেকে বেরিয়ে সেহা এই অচেনা সুদর্শন যুবকের উপর চড়াও হলো। হ্যাঁ, মনোযোগ থাকে ফোনে আর চোখ থাকে মেয়েদের গায়ে, সেই জন্য 6 ফুটে খালি রাস্তায় ধাক্কা খেতে হয়। ভীষণ রাগে কাঁপছিল মেয়েটা। দৃষ্টি নামায় না উজ্জ্বলের থেকে। বাকরুদ্ধ উজ্জ্বল পিচ্চি দেখতে মেয়েটার আকস্মিক শব্দ আক্রমণে বিমূঢ় হয়ে বোকা বোকা হয়ে তাকিয়ে থাকে মোটা ফ্রেমে চশমার আড়ালে ভাসা ভাসা চোখ দুটোতে। উজ্জ্বল ওর গভীর শান্ত চোখ দুটো মেয়েটার মুখ বিবরে নামিয়ে অস্বস্তিতে গলা খাকারি দেয়। এ ধরনের পরিস্থিতিতে সে কখনোই পড়েনি। ভীষণ বিব্রতকর মুহূর্ত। শুধু নিজের স্বচ্ছতা প্রমাণের নিমিত্তে শ্বাস ফেলে ভারী কিশোরে বলল, দুঃখিত, বিষয়টি আপনি সিক না দেখলেও ওরা আসলে আমার দিক থেকে নাইস। দুঃখিত, বিষয়টি আপনি সিক না দেখলেও ওরা আসলে আমার দিক থেকে 9। একটু ঘুরে দাঁড়ালে বুঝতে পারবেন, তবে মনে হয় না আপনি আমার কথা বিশ্বাস করার পরিস্থিতিতে আছেন। তবুও বলছি, বড় আদালত চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বোকামি করলেও চাইব না একটা ঝুঁকি নিতে, একটি মেয়েকে ধাক্কা দিয়ে তার চড়থাপ্পড় খেতে, কারণ আপনারা নারী শক্তিতে বলিয়ানে। আসলে আমার তাড়া ছিল, একটা কেস হাতে আছে, তাই ছুটে ছুটে যাচ্ছিলাম এক প্রকার। সত্যিই দুঃখিত মিস। কথাগুলো ধীরে ধীরে বলে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল উজ্জ্বল। সেহা এতক্ষণে লোকটাকে খেয়াল করে ভালো করে। সুদর্শন এই লোকটির চেহারা দেখে তাকে অমায়িক লাগছে। এর কথা বিশ্বাস করে নিতে ইচ্ছে হচ্ছে। ওই যে কিছু লোক আছে না, যাদের কাছে তরুণী মেয়েরা নিঃসংকোচে গিয়ে বলে, ভাইয়া একটু হেল্প করবেন? ঠিক ততটাই ভরসাযোগ্য সরল লোকটার চেহারা এবং বাচনভঙ্গি। কথাবার্তায় দৃঢ়তা, যেন সে যে স্বচ্ছ এটা সে প্রমাণ না করে এখান থেকে নড়বেই না।
সেহা নিমিষে আইঢাই করে ওঠে, এবার নম্রতা ধারণ করে, দৃষ্টিতে চোখ নামিয়ে নম্র স্বরে বলে, ইটস ওকে। লোকটা তখনও আবার খুবই ঠান্ডা স্বরে হাসি মুখে বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আর দাঁড়ায় না উজ্জ্বল, লম্বা কদমে হেঁটে কোর্টের দিকটায় যায়। সেহা দাঁড়িয়ে আছে ঠায়। এতক্ষণে দেখলো লোকটার হাতে কালো কোট। চোখ কোটর থেকে বেরিয়ে আসে সেহা, দৃষ্টি হয় প্রকট। এত সুন্দর অল্প বয়সী উকিল এই কোর্টে। ইনশিরা এক হাত দিয়ে মুখ চেপে ধরে হাঁটছে দুর্বল পায়ে। ইহান বোনের হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে আনছিল। সেহার চঞ্চল দৃষ্টি সেদিকটাতে গিয়ে স্থির হতেই ছুটে যায়। আপু কি হয়েছে? ইনশিরা বলে না কিছু, চোখে মুখে ক্লান্তির ছটা, যেন বিছানা পেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে মেয়েটা। ইহান ওদের দুজনকে গাড়িতে তুলে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।